নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সকলের একটি পছন্দের রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু বাঙালিদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে। সেটা হলো থোর ঘন্ট। অনেকে অনেকভাবে অনেক পদ্ধতিতে কিন্তু বানিয়ে থাকে, তবে আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা বাড়িতে কিভাবে তৈরি করেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে এই থোরের রেসিপি। এখানে এবার থোরগুলোকে কেটে নেওয়ার পর্ব চলছে। আর থোর কীভাবে কাটতে হয় সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। থোরের ওপরে যে ফাঁকা খোলাটা আছে সেটা আমি প্রথমেই ফেলে দিয়েছি। অনেক সময় দেখা যায় একটা লেয়ার থাকে, আবার অনেক সময় দেখা যায় দুটোও লেয়ার থাকে। প্রথম লেয়ারটা ছাড়িয়ে নেওয়ার পরে এরকমভাবে থোরটাকে কেটে নেওয়া হচ্ছে। থোরে কিন্তু সুতোর মতো আঁশ থাকে, সেগুলোকে বার করে নিতে হবে। আর পাতলা পাতলা করে সাইজ করে এভাবে কেটে নেওয়া হচ্ছে। আর ওই আঁশটা যেটা বেরোচ্ছিল থোর থেকে সেটা আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি আঙুলে। প্রত্যেকটা স্লাইস কাটার পরে কিন্তু আঙুলে যে আঁশগুলো আছে সেগুলোকে টেনে টেনে ঘুরিয়ে নিতে হবে। আর এরকম সরু সরু করে কেটে নিয়েছি আমি। একটা বড় থোর ছিল, সেটাকেই কেটে নেওয়া হয়েছে। এইভাবেই কিন্তু থোর কেটে নিতে হয়। আর এরকমভাবে থোরগুলোকে যদি ঝিরিঝিরিভাবে কাটা যায় তাহলে কিন্তু থোরের স্বাদটা বোঝা যায়। অবশ্যই থোর কাটার সময় সুতোগুলো উঠবে আর আঙুলে কিন্তু পেঁচিয়ে সেটা ফেলে দিতে হবে। এরকম আলু ভাজার মতো সরু সরু করে কিন্তু এই থোরটাকে কেটে নেওয়া হয়েছে। ঠিক লম্বা লম্বা পাতলা পাতলা করে কাটা হয়েছে। আর তারপরে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার কড়াইতে আমি থোরটাকে কিন্তু একটু সেদ্ধ করে নেব। আপনারা চাইলে কিন্তু ছুরি বা চাকু দিয়েও কিন্তু কাটতে পারেন, কিন্তু সেটা অবশ্য ভীষণ ধারালো হতে হবে। আমরা কিন্তু এটা বটিতেই কাটলাম, কিন্তু আমার মনে হয় থোর বা মোচা অবশ্যই বটিতে কাটলেই ভালো হয়, আর বটিতে কাটতে সুবিধাও হয়। থোর যত সুন্দরভাবে কেটে নেওয়া হবে এইভাবে সরু সরু করে, তত কিন্তু সুন্দরভাবে রান্না হয়। থোরটাকে এবার সেদ্ধ করে নিচ্ছি। অল্প নুন দিয়ে দিলাম আর অল্প হাফ চামচ মতো হলুদ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কড়াইতে সেদ্ধ না করে অবশ্যই প্রেশার কুকারেও সেদ্ধ করতে পারেন। সেদ্ধ বসিয়ে আমি কিন্তু এটা 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। থোরটাকে কিন্তু আমি হালকা একদম সেদ্ধ করে নিয়েছি। এই যে এবার কড়াইতে আছে, এবার খুন্তি দিয়ে আমি দেখে নিচ্ছি এটা নরম হয়েছে কিনা। একদম নরম হয়ে গেছে। থোরটাকে আগে আপনারা চাইলে কিন্তু অবশ্যই নুন মাখিয়ে রেখে দিতে পারেন, তাহলেও কিন্তু অনেকটা জল বেরিয়ে যায় আর নরম হয়ে যায়। এবার আমি এটাকে ছেঁকে একটা পাত্রে তুলে নিচ্ছি। জলটা পুরো ছেঁকে তুলে নিতে হবে। এবার এটা তো খুব গরম, এটা আমি একদম সাইডে রেখে দেবো। আগে জলটা ছেঁকে পুরোটা তুলে নেব। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আমি আপলোড করলেই আপনাদের ফোনে তার সরাসরি নোটিফিকেশনস যাবে। আপনারা কিন্তু এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন। যারা জানে না তাদের কিন্তু অনেক হেল্প হবে। তা চলুন আবার চলে যাচ্ছি রান্নায়। দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে আমাদের এই থোরটা। একদম নরম সেদ্ধ করে সাইডে রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে একটুখানি চটকে নিচ্ছি। ওদিকে কিন্তু তেলটা গরম হতে দিয়েছি। ভালো করে কিছুক্ষণ চটকে নেব হাত দিয়েই। একটু নরম নরম হয়ে গেছে, চটকাতে অসুবিধা হচ্ছে না। এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু দুটো শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এবার ফোড়নে দিয়ে দেব হাফ চামচ মতো সাদা জিরে। কয়েক সেকেন্ড হতে দেব যাতে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতার গন্ধটা কিন্তু ভীষণই ভালো লাগে। 50 থেকে 55 সেকেন্ড মতো আমি কিন্তু ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন থেকে কিন্তু একটা বেশ সুন্দর গন্ধ ছাড়তে লাগে, তখনই কিন্তু এর মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ ছাড়ছে। ফোড়নের একটা সুন্দর গন্ধ তেলের মধ্যে বেরিয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একদম লো ফ্লেমে আমি আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে এই সময় কিন্তু আলুতে অবশ্যই অল্প নুন ব্যবহার করতে পারেন। নুন দিয়ে আলুটা ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে আমরা এটাকে ঢাকা দিয়ে রান্না করব, যাতে আলুটা বেশ নরম হয়ে যায়। আলুটা 5 থেকে 6 মিনিট মতো আমি ভেজে নিয়েছি। এবার তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো।
হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে কিন্তু জলে গুলে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এটা যোগ করব, যাতে মশলা কিন্তু পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না, আর মশলাগুলো কিন্তু ভালো করে কষানোও হয়ে যায়। এবার মশলাটা অ্যাড করে আমি কিন্তু 3 থেকে 4 মিনিট ভালো করে আলুটা আর মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর সাথে দিয়ে দেব এখানে একটা অল্প আদার টুকরোকে গ্রেট করে। আদার টুকরো গ্রেট করে দিচ্ছি কারণ আদাটা যে গন্ধটা আছে সেটা কিন্তু এই রান্নায় ভীষণ খাটে, আর আদার গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে রান্নাতে, খুব টেস্টটাকে আলাদাই বাড়িয়ে দেয়। একদম লো ফ্লেম করে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে আপনারাও কিন্তু অবশ্যই মশলাটাকে কষিয়ে নেবেন। আপনারা ততক্ষণ অবধি মশলাটা কষাবেন যতক্ষণ না কিন্তু মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে। এরকম মশলা কষানোর সময় কিন্তু একদম জল দেবেন না, মশলাটা কষানো অবধি, তেল ছাড়া অবধি কিন্তু আপনারা অবশ্যই ওয়েট করবেন। মশলা ভালো করে একদম কষানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এখানে গোবিন্দভোগ চাল অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু অবশ্যই ভিজিয়ে এটাকে জল ঝরিয়ে দিতে পারেন। চাল দিয়ে কিন্তু এবার ভালো করে মশলাটাকে আরও কষিয়ে নিতে হবে। গোবিন্দভোগ চালের কিন্তু একটা সুন্দর ফ্লেভার থাকে, এই রান্নার সাথে মিশে গোবিন্দভোগ চাল কিন্তু একটা দারুণ ফ্লেভারফুল রান্না তৈরি করে। খুব ভালো করে কিন্তু চালটাকে আলুর সাথে আর মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে কিন্তু ঢাকা দিয়ে রান্না করব। ঢাকা দিয়ে আমি এটাকে 5 থেকে 7 মিনিট এটা রান্না হতে দেব। 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, চালটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর মশলাও অনেকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যেই সেদ্ধ করে রাখা সেই থোড়টা কিন্তু যোগ করে দিলাম। এবার বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালো করে কিন্তু একসঙ্গে সমস্ত কিছু নাড়াচাড়া করে ক্রমাগত কষিয়ে যেতে হবে। এতে করে যে থোড়ের মধ্যে একটা কষাটে ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। ভালো করে মশলার সাথে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। এবার কষাতে কষাতে কিন্তু এবার এর মধ্যে জল দিয়ে দেব। বেশ কিছুটা সময় ধরে কিন্তু মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে কিন্তু আমি বাটি ধোয়া জল, যেটাই মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। আর এবারে এর মধ্যে কিন্তু হাফ কাপ মতো উষ্ণ গরম জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পর কিন্তু অতি অবশ্যই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের নুন ঝাল মিষ্টিটা চেক করে নিতে হবে। এবার একটুখানি নরম হওয়ার জন্য আমাদের সময় দিতে হবে। জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে কিন্তু আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। আমি নুনটা চেখে দেখেছিলাম, নুনটা একটু কম আছে, তাই এখানে স্বাদ মতো নুন আমি ব্যবহার করলাম। এখানে হাফ চামচ মতো নুন ব্যবহার করলাম। অবশ্য সেদ্ধ হওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম, তাই আপনারা সেটাও কিন্তু মাথায় রেখে নুনটা ব্যবহার করবেন। আবারও ঢাকা দিয়ে কিন্তু আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। থোড়টাকে আরেকটু নরম হওয়ার সময় দিতে হবে। সময় নিয়ে কিন্তু এই রান্নাটা অবশ্যই করতে হবে, যাতে নরম হয়ে যায় থোড় আর আলু। দেখুন আমি আলুটা কিন্তু কেটে দেখছি না, আলু একদম নরম হয়ে গেছে, সব কিছু একদম নরম হয়ে গেছে। থোড়টাও ভীষণ একদম সুসিদ্ধ হয়েছে। দেখুন আলু একদম নরম। এবার এর মধ্যে কিন্তু আমি এখানে 2 চামচ মতো চিনি ব্যবহার করলাম। এখানে কিন্তু চিনির ব্যবহারটা অবশ্যই মাথায় রাখবেন, চিনিটা কিন্তু অ্যাভয়েড করলে চলবে না। চিনিটা কিন্তু এই রান্নায় একটু বেশি দিতে লাগে, তাই আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এবার কিন্তু ভালো করে আমি আরও কিছুক্ষণ 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যাতে চিনিটা পুরো থোড়টার সাথে মিশে যায়, চিনিটা গলে যায়। এই রান্নাটায় কিন্তু চিনিটা কিন্তু একটা মাস্ট, চিনিটা দিলে রান্নাটার টেস্ট আরও বেড়ে যায়। গরম ভাতের সাথে তো ভালো লাগেই, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ যায়। এবার আমি এর মধ্যে কিন্তু হাফ চামচ মতো গরম মশলা ব্যবহার করলাম, আর এখানে এবার 1 চামচ মতো ঘি ব্যবহার করব। এবার ঘি আর গরম মশলাটা দেওয়ার পর কিন্তু ভালো করে সবটা মিশিয়ে নিতে হবে। ঘি আর গরম মশলার গন্ধটা যাতে কিছুক্ষণ স্টে করে, তাই জন্য আমাদের গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই অফ করে দিতে হবে। এবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাকে কিন্তু এটা অবশ্যই 7 থেকে 8 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, যাতে একটা পারফেক্ট
থোড়ের ঘন্ট রেডি হয়ে যায়। আমার আজকের রেসিপি থোড় ঘন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কিন্তু অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনস পেয়ে যাবেন। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রান্নার ব্লগে। ধন্যবাদ।